শুভ্রদাড়ি সাদা পাঞ্জাবি পরিহিত সালমান এফ রহমানকে দেখলে অনেকেরই মনে হতে পারে সাক্ষাৎ কোনো উলিয়া উলিয়া। এ কারণেই হয়তো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সালমানের নাম দিয়েছিলেন দরবেশ। ধর্মীয় লেবাসের আড়ালে এই দরবেশ যে কত শত অপকর্মের তাবিজ বিক্রি করতেন তা শুনলে শিউরে উঠবে অনেকেই। শেয়ার বাজার কেলেঙ্কারি, জমি দখল, টাকা পাচার, অন্যের বউ ভাগিয়ে নিয়ে আসা সহ এমন কোনো অপকর্ম নেই যা করেননি সালমান এফ রহমান। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন এই উপদেষ্টা ভদ্রতার মুখোশের আড়ালে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। বিপরীত দিকে তিনি ও তার পরিবার হয়েছেন হাজার কোটি টাকার মালিক। তাদের গ্যারেজে আছে বিশ্বের অন্যতম দামি 12টি গাড়ি। এই সালমান এফ রহমান এখন আছেন রিমান্ডে। বেরিয়ে আসছে তার ঘৃণ্য সব কুকীর্তি। তবে ঠিক কত লম্বা সালমান এফ রহমানের অপকর্মের তালিকা, সে সবকিছুর ফিরিস্তি জানাবো ট্রেন্ডস নামের এক্সক্লুসিভ আয়োজনে। সালমান এফ রহমান বিগত 2 দশক ধরে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে অনেক বিতর্কিত একটি নাম। তার কারসাজিতে শেয়ার বাজারে যুক্ত হয়ে নিঃস্ব হওয়া পরিবারের হাহাকার এখনো বাতাসে ভেসে বেড়ায়। এমনকি সালমানের কারণে সর্বস্ব হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল অনেক বিনিয়োগকারী। কালের কণ্ঠ পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, বিভিন্ন নামে বেনামে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে সালমান এফ রহমান শেয়ার কারসাজি করেছেন। বিভিন্ন সময় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে তার নাম এলেও শাস্তির মুখোমুখি হতে হয়নি আওয়ামী লীগের এই প্রভাবশালী ব্যবসায়ী নেতাকে। সালমান এফ রহমানের কারসাজির একটি উদাহরণ জিএমজি এয়ারলাইন্স। 2010 সালে এই কোম্পানির নামে শেয়ার বিক্রি করে মানুষের কাছ থেকে প্রায় 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি সোনালী ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছেন প্রায় 250 কোটি টাকা। এই কোম্পানিতে বিনিয়োগ প্রলুব্ধ করতে তিনি কোম্পানির আর্থিক প্রতিবেদনে কারসাজি করে মুনাফা বাড়িয়ে দেখিয়েছেন। লোকসানি একটি কোম্পানিতে প্রায় 80 কোটি টাকা মুনাফা দেখানো হয়, কিন্তু বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা তুলে নেওয়ার পর কোম্পানির দৈন্য দশার চিত্র ফুটে ওঠে। শেষ পর্যন্ত কোম্পানি বন্ধ করে দেওয়া হয় এবং বিনিয়োগকারীরা একটি টাকাও ফেরত পাননি। ঋণের টাকাও ফেরত পায়নি সোনালী ব্যাংক। 1990 সালে 4টি ডি ভেঞ্চারের মাধ্যমে প্রায় 100 কোটি টাকা তুলেছিলেন সালমান এফ রহমান। 10 বছর পর ওই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি দেননি। 2006 সালের মাঝামাঝি সময় রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক বিক্রির প্রক্রিয়া শুরু করে প্রাইভেটাইজেশন কমিশন। দরপত্রে অংশ নিয়ে সৌদি যুবরাজ প্রিন্স বন্দর বিন মোহাম্মদ আবদুল্লাহ রহমান আল সৌদি রূপালী ব্যাংকের 93% শেয়ারের জন্য $45 কোটি মূল্য প্রস্তাব করেন। বিক্রির গুঞ্জন শুরু হতে না হতেই রূপালী ব্যাংকের প্রতিটি শেয়ার 400 টাকায় কেনেন সালমান এফ রহমান। পরবর্তীতে জানা যায় এই নামে কোনো সৌদি যুবরাজই নেই, অর্থাৎ এক ব্যক্তিকে ভুয়া সৌদি যুবরাজ সাজিয়ে রূপালী ব্যাংক কেনার নাটক সাজানো হয়। তখন রূপালী ব্যাংকের শেয়ারের দাম 3400 টাকায় উন্নীত হয়। জালিয়াতির মাধ্যমে রূপালী ব্যাংকের শেয়ার থেকে 900 কোটি টাকা হাতিয়ে নেন সালমান। দেশের ব্যাংক খাত, পুঁজিবাজার, বন্ড মার্কেট সহ পুরো আর্থিক খাতকে কলুষিত করার পেছনে থেকে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ব্যাংক খাতে খেলাপি ঋণের কারিগর হিসেবে উত্থান, ক্ষমতার অপব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নিয়েছেন। সালমান এফ রহমানকে ঋণ খেলাপির জনক হিসেবে আখ্যা দিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। সরকারি বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে 36,865 কোটি টাকা ঋণ নিয়েছে তার প্রতিষ্ঠান। এর মধ্যে একটি ব্যাংক থেকেই নেওয়া হয়েছে 23,070 কোটি টাকা। পণ্য রপ্তানি করে টাকা দেশে না আনার অভিযোগ রয়েছে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গত 3 বছরে শেয়ার বাজার থেকে তুলেছেন 6,500 কোটি টাকা, আর অদৃশ্যভাবে হাতিয়ে নিয়েছেন আরো 20,000 কোটি টাকা। এদিকে জানা গিয়েছে সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই লোলুপ লিপসায় মাতেন সালমান এফ রহমান। ছলে বলে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে, আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয় ভাজন। ভেতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশ খ্যাত ব্যবসায়ী রাজনীতিক সালমানের। বাইরে সফেদ সালমানের, ভেতরটা যে কতটা নিকশ কালো সেটা হারে হারে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার সুন্দরী স্ত্রীকে, এমনকি কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য। এ বিষয়ে ইন্ডেক্স গ্রুপের এমডি শফিউল্লাহ আল মনির দেশ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, জাকিয়া তাজিন একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি বা 21 টিভিতে। তখন থেকেই ওনার সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল। সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না, অনেকেরই ধারণা তাদের মধ্যে একটা বাজে সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের প্রভাবটা পড়েছে আমার বেবি ও আমার নিজের উপর। টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মনিরের স্ত্রী জাকিয়া তাজিনের। বাড়ে ঘনিষ্ঠতা। তাদের কাছের মানুষের কাছ থেকেও শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন। তাকে তালাক দিতে মনির রাজি না হয় সালমান এফ রহমানের গুপ্ত চরিত্রটা বেরিয়ে আসে নগ্নরূপে। এ বিষয়ে মনির বলেন, সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তাজিনকে ডিভোর্স দিবা 48 ঘন্টার মধ্যে। সে সঙ্গে 300 টাকার একটা স্ট্যাম্প দেখিয়ে বলেন যে তুমি এখানে সই করবা। ভুক্তভোগী ব্যবসায়ী বলেন ওই স্ট্যাম্পে 8টি শর্ত লেখা ছিল। তার মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারবো না, আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেল কোথাও কোনো অভিযোগ করতে পারবো না, আমার ছেলের কাস্টাডি চাইতে পারবো না। মনির বলেন, তখন আমি বললাম যে এটা কিসের জন্য, আমার অপরাধটা কি? আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারবো, আমাদের ফ্যামিলিও আছে। তিনি বললেন, না তা হবে না, সোজা পথ হচ্ছে তুমি এখন যাবা এবং তোমার স্ত্রীকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং তাকে ডিভোর্স দিবা। তিনি বলেন, তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান এফ রহমান আমাকে এরকম প্রেশার দেওয়ার পরও আমি যখন রাজি হলাম না, তারপর থেকে বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার উপর ওপেনলি অ্যাটাক শুরু হলো। রাত পর্যন্ত কিন্তু বিষয়টা গোপনই ছিল বা কেউ জানতো না, এমনকি আমার অফিসের লোকজনও জানতো না যে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের। সালমান এফ রহমানের এই নারী লিপসার বলি হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ আল মনিরকে গুম হয়ে থাকতে হয় দীর্ঘ 1 মাস। মামলার হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন। যদিও 2020 সালের শেষ দিকে তালাক হয়ে যায় তাদের। বিশ্বের অনেক বড় বড় ধনকুবেরদের গ্যারেজেও যেসব গাড়ি ছিল না সেগুলো পড়ে থাকতো সালমান এফ রহমানের গুলশনের বাড়ির গ্যারেজে।
গ্যারেজে। সালমান এবং তার পরিবারের সদস্যদের যখন যে গাড়িটি পছন্দ হয়েছে তখনই সেটি কিনে নিয়েছিল। দামের দিকে তাকানোর প্রয়োজনও মনে করেনি, কারণ ক্ষমতা বলে তাদের ব্যাংকে ছিল হাজার হাজার কোটি টাকা। সালমান এফ রহমানের গ্যারেজে ছিল 1 ডজন এক্সক্লুসিভ গাড়ি। ওসবের মধ্যে ছিল অডি Q7, ক্যাডিলাক এসকালেট, জাগুয়ার SGL, নিশান পেট্রোলের এক্সক্লুসিভ ও কোটি টাকার গাড়ি। আরও ছিল নজরকাড়া বেন্টলি, ফ্লাইং স্পার, রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি ওভারফিঞ্চ এডিশন এবং BMW 7 সিরিজের গাড়ি। মার্সিডিজের মধ্যে ছিল মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস S500, মার্সিডিজ মাইবাক S650, মার্সিডিজ AMG G63 হোফেলো এডিশন। এসবের পাশাপাশি একটি পোর্শে প্যানামেরাও ছিল দরবেশ সালমানের গ্যারেজে। এসব গাড়িগুলো কিনতে সালমান এফ রহমান খরচ করেছেন শত কোটি টাকা, কোনোটা আবার পেয়েছেন উপহার হিসেবে। তবে এই গাড়িগুলোর কঙ্কাল ছাড়া আর কিছুই এখন অবশিষ্ট নেই। গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর যাদের বাড়িতে হামলা, অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা ঘটে তাদের মধ্যে সালমান এফ রহমানের বাড়ি অন্যতম। আগুনে পুড়ে যায় ওই 1 ডজনের মতো দামি গাড়ি। ঢাকার কূটনৈতিক পাড়া খ্যাত গুলশান 2-এর 71 নম্বর সড়কের 1 নম্বর বাসাটি ছিল সালমানের, এখন যা ধ্বংসস্তূপ। এছাড়া সালমান এফ রহমানের বিভিন্ন কোম্পানি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পায় কমিটি। অথচ এসব অনিয়মের সঙ্গে সালমান এফ রহমান সহ আরো কয়েকজনের নাম জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সালমান এফ রহমানের বিভিন্ন অপকর্মের মধ্যে জমি জালিয়াতি অন্যতম। ঢাকার কালিয়াকৈরে সাধারণ মানুষের প্রায় 241 একর জমির জাল দলিল করার মতো প্রতারণার সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ আছে। শুভ্র সাদা দাড়ি কামিয়ে লুঙ্গি পরে পালানোর চেষ্টার সময় কোস্ট গার্ডের হাতে আটকের পর থেকে রিমান্ডে আছেন সালমান এফ রহমান। ইত্তেফাক পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা যায়, ডিবির জিজ্ঞাসায় সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 80,000 লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না, এতে দেশেরই ক্ষতি হবে, তাই আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দিব। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনি ঠিক করলে এখানেই করুন, কোর্টে গিয়ে কথা বলুন, কিন্তু আপনাকে ছাড়া যাবে না। একের পর এক মামলায় কমপক্ষে 1 বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে। সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তা আরো বলেন, মামলা তো মাত্র শুরু, কতগুলো মামলা হবে তা আমরাও জানি না, আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে। এই সময় সালমান এফ রহমান বলেন, 111-এর সময় 2 বছর জেল খেটেছি, সুতরাং সমস্যা হবে না। তিনি বলেন, আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে, কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে, তারা বেতন পাবে না, ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না। সালমান এফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা, গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল, তখন হয়নি কেন? উত্তরে সালমান বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বুঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি, বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল, না হলে তখনই আমাদের পতন হয়ে যেত।